ওকে। আমরা গত ক্লাসে তোমাদেরকে বাটি, ব্রাটা পর্যন্ত পড়ালাম। ঠিক আছে? তো আজকে হলো আমাদের এই অধ্যায়ের শেষ ক্লাস। মোটামুটি আমরা শেষ করে দিচ্ছি। তো গতকালকে আমরা কড়াটা শুরু করলাম যখন, তখন বলছিলাম আমরা কড়াটাকে ৩ টা উপপর্বে আমরা বিভক্ত করতেছিলাম। তার মধ্যে একটা হলো ইউরো কর্ডাটা, একটা হলো সেফালো কর্ডাটা, একটা হলো কি ভার্টিব্রাটা। ইউরো কর্ডাটাদের আমরা বলছি যে লার্ভা অবস্থায় নটোকর ছিল, পরবর্তীতে নটোকরটা চলে গেল। সেফালো কর্ডাটাদের ক্ষেত্রে আমরা বলছিলাম তাদের সারা জীবন নটোকর থাকবে। আর ভার্টিব্রাটার ক্ষেত্রে বলছি নটোকরটা মেরুদণ্ড হবে। ঠিক আছে? এর পরবর্তীতে আমরা এটাও বললাম যে ইউরো কর্ডাটাকে ৩ টা শ্রেণীতে আমরা বিভক্ত করছিলাম: অ্যাসিডিসিয়া, থ্যালাসিয়া, লার্ভেসিয়া। এর মধ্যে লার্ভেসিয়াতে কোন ধরনের কি ছিল না মনে আছে তোমাদের? সাইফন ছিল না। আর অ্যাসিডিসিয়া এবং থ্যালাসিয়ার মধ্যে ছিল। আবার অ্যাসিডিসিয়া এবং থ্যালাসিয়ার মধ্যে সাইফনের মধ্যে পার্থক্য ছিল, অ্যাসিডিসিয়াতে ২ পাশে ছিল না, এক পাশে ছিল। আর থ্যালাসিয়ার ক্ষেত্রে দেহের ২ পাশে ছিল নলাকার যে প্রবর্ধন যেটাকে আমরা বলি বা সাইফন বলি। এছাড়া ইউরোকর্ডাটাদের ক্ষেত্রে আমরা কি বলছিলাম? এদেরকে উদ্ভিদের সাথে মিল আছে, কারণ এদের দেহের প্রাচীর যে আ টিউনিকা যেটা আমরা বলি সেটা হলো কি? ওদের হলো টিউনিসিন অর্থাৎ সেলুলোজ নির্মিত। এছাড়া ইউরোকর্ডাটার একটা গুরুত্বপূর্ণ খুবই বৈশিষ্ট্য ছিল, মনে আছে তোমাদের? হ্যাঁ, প্রতীপ রূপান্তর বা রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। এর পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল এদের হলো রিভার্স পেরিস্টালাইসিস হয়। অর্থাৎ বিপরীতভাবে পেরিস্টালাইসিস হচ্ছে বিপরীতমুখীভাবে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল, কি ছিল বলতো? এদের স্পাইনাল গ্যাংলিয়ন আছে। কি আছে? অর্থাৎ মাথা থেকে পা পর্যন্ত স্নায়ুটা না থেকে দেহের এক পাশে স্নায়ুটা জড়ো হয়ে থাকে। স্পাইনাল গ্যাংলিয়া বলা হয়। ঠিক আছে। তাহলে এই কয়েকটা কথা আমরা বললাম। এরপর সেফালোকডাটাতে আসো, কি বলছিলাম আমরা? সেফালোকডাটাতে নটোকর থাকে সারা জীবন। এটা এটার মধ্যে তোমার কি থাকে বলতো? খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। গ্যাডারদান আকারে মায়োটম পেশি থাকে। এটা হলো আমাদের ইউনিক একটা জিনিস। ওরাল হুড বা ওরাল সিরি থাকে। আচ্ছা, বল্লমাকার প্রাণী। ঠিক আছে? ওকে। আসো তো আজকের পড়াতে আমরা যদি চলে আসি, প্রথমেই ভার্টিব্রাটার মধ্যে এটার আরেক নাম হলো ক্রেনিয়াটা বলা হয়। তাহলে এটার আরেক নাম ক্রেনিয়াটা বলার কারণ হলো এদের যে মস্তক, এদের একটা মস্তক যেটা মাথার খুলি বা স্কাল বা ক্রেনিয়ামের মধ্যে আছে। এই ক্রেনিয়াম শব্দ থেকে আসলো ক্রেনিয়াটা। ঠিক আছে? ক্রেনিয়াম শব্দ থেকে আসলো ক্রেনিয়াটা। এখানে মাথার খুলি, এটা নাম হলো ক্রেনিয়াম। এই ক্রেনিয়ামের ভিতরে মাথার খুলি যেহেতু অবস্থান করতেছে, এজন্য এটাকে আমরা বলি ক্রেনিয়াটা বলি। ওকে। এখন আসি তাইলে ভার্টিব্রাটার কি কমন বৈশিষ্ট্য? পরীক্ষাতে অনেক সময় আসে। যেমন তুমি যদি আসো আ মাছ দিল আর পাখি দিল। দিয়ে বলল তাদের মধ্যে তুলনা করো। যখন তুলনা করতে বলবে, এখন তুমি কি চিন্তা করো? তুলনার মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য ২ টাই বলতে হবে। তুলনা বলতে তোমাকে এখানে ২ টাই জিনিস দিতে হবে। তো তারা ২ জনেই কিন্তু, পাখি বলো আর মাছ বলো, ২ টাই কিন্তু ভার্টিব্রাটার মধ্যে আছে। তাহলে কিছু কমন বৈশিষ্ট্য তোমরা বলবা, যেমন ভার্টিব্রাটার এখানে মেরুদণ্ড আছে। বলবা যে হ্যাঁ, পাখিরও মেরুদণ্ড আছে। এই যে তোমার হলো অন্য যেটা দিবে ওটারও মেরুদণ্ড আছে। তারপর আমরা হলো বৈসাদৃশ্য যখন যাবো তখন হলো শ্রেণীগত যে পার্থক্যটা থাকে সেটাতে যাবো। কিন্তু ভার্টিব্রাটা যখন বলছে এখানে কিছু কমন বৈশিষ্ট্য আছে। এখন তুমি যদি আসো এই ১ম পয়েন্টের কথায়, যে এদের তরুণাস্থিময় কশেরুকা বিশিষ্ট, হয় তরুণাস্থি অথবা অস্থি। যেমন আমরা যারা আছি আমাদের হলো অস্থি দ্বারা। ঠিক আছে? তাহলে মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত। এখন এই কথা যদি বলি আমি, এখন আমার সাথে মাছেরও মিল আছে, আমার সাথে পাখিরও মিল আছে। কারণ মেরুদণ্ড মাছেরও আছে, পাখিরও আছে, সবারই আছে। পরে হলো বৈসাদৃশ্যতে আমরা যাবো। আচ্ছা, পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জ মস্তিষ্ক এবং সুষমা গঠন করে। এই যে পিছন দিকে যে আমাদের স্পাইনাল কর্ড, এটা যায় উপরের দিকে এসে স্ফীত হয়ে নিউরাল টিউবটা উপরের দিকে উঠে, নিউরাল টিউব উপরের দিকে উঠে স্ফীত হয়ে আলটিমেটলি আমাদের কি তৈরি করতেছে? মস্তকটা তৈরি করতেছে। তারপরে বলছে কি আমাদের, এই যে অস্থিময় অথবা তরুণাস্থিময় কশেরুকা সুষুম্নাকাণ্ডকে ঘিরে রাখে। এই যে আমাদের এই কশেরুকা মানে কি? ভার্টিব্রা। আমরা জানি আমাদের ২৬ টা ভার্টিব্রা আছে। ১ম ছিল ৩৩ টা, পরে কিছু অ্যাবজর্পশন হয়ে যায়। যেমন স্যাক্রাল মধ্যে থাকে ৫ টা, পরে ১ টা হয়ে যায়। তারপর কক্সিক্স এর মধ্যে থাকে। মনে আছে না তোমাদের? সার্ভাইকাল ভার্টিব্রা, থোরাসিক ভার্টিব্রা, লাম্বার আছে। ঠিক আছে? তো এটাই বলল যে আমাদের যে পিছনের দিকে যে স্পাইনাল কর্ড থাকতেছে, এটা কিন্তু ওই যে আমরা মনে আছে যে ভার্টিব্রা গুলার মাঝখানে একটা ক্যানেল আছে যেটাকে আমরা বলি ভার্টিব্রাল ক্যানেল বলি। এই ক্যানেলের মধ্য দিয়ে এটা যায়। তাহলে এই ভার্টিব্রা গুলা কি করতেছে? আমাদের স্পাইনাল যে কর্ডটা আছে আল্টিমেটলি এটাকে কি করতে রাখছে? প্রোটেকশন দিয়ে রাখছে। আচ্ছা। তারপরে ত্বক বা ইন্টিগুমেন্টারি সিস্টেম, এই শব্দটা খুবই বেশি ইম্পোর্টেন্ট। ত্বকের আরেকটা নাম কিন্তু ইন্টিগুমেন্ট। ঠিক আছে? এন্ডোক্রাইন সিস্টেম, এটা আমাদের দেহের ওই যে প্রতিরক্ষা অধ্যায়ে খুব বেশি ইম্পোর্টেন্ট লাগে যে দেহের প্রতিরক্ষায় ত্বক একটা ভূমিকা রাখে। ত্বকের আরেকটা নাম ইন্টিগুমেন্টারি সিস্টেম বা ইন্টিগুমেন্ট। ঠিক আছে?
আচ্ছা, তাহলে আমাদের দেহে কি থাকে? ত্বক থাকে। ত্বকের উপরে কি থাকে? ত্বক থেকে কিছু উদ্ভিজ্জ অংশ থাকে। যেমন ত্বকের মধ্যে লোম থাকতে পারে, চুল থাকতে পারে। তারপর তোমার আঁশ থাকে, শিং থাকে। ঠিক আছে? ত্বক থেকে উদ্ভিজ্জ গ্রন্থি যেমন আঁশ, পালক, নখর, শিং-নখ ইত্যাদি থাকতে পারে এই পর্বের। পৌষ্টিকতন্ত্র সম্পূর্ণ। খুবই সুন্দর কথা। আমাদের পৌষ্টিকতন্ত্র যারা ভার্টিব্রা আছে তাদের হলো সম্পূর্ণ। অর্থাৎ এদের পৌষ্টিক নালী আছে, পৌষ্টিক গ্রন্থি আছে। গ্রন্থির মধ্যে লালা গ্রন্থি, যকৃৎ, অগ্ন্যাশয় এগুলা সব আছে। তারপরে আসো গলবিলের উভয় পাশে ফুলকা রন্ধ্র থাকতে পারে অথবা বড় হয়ে গেলে এটা আ তোমার হলো কি ফুসফুস হয়ে যেতে পারে। ঠিক আছে? চলনাঙ্গ হিসাবে সাধারণত ২ জোড়া উপাঙ্গিক কঙ্কাল আছে। যেমন ২ হাত আছে, ২ পা আছে, জানি আমরা। রক্ত সংবহন তন্ত্র বদ্ধ ধরনের। আমরা এটা বলছিলাম কর্ডাটা পর্ব এবং এটার নাম কি বলে? অ্যানিলিডা পর্ব। এই ২ টা পর্বের কি ছিল? বদ্ধ রক্ত সংবহন ছিল। অ্যানিলিডা এবং কর্ডাটা। ঠিক আছে? এর মধ্যে আবার পেশিবহুল হৃৎপিণ্ড ২ প্রকোষ্ঠ, ৩ বা ৪ প্রকোষ্ঠ হতে পারে। এর মধ্যে ২ প্রকোষ্ঠ আমরা জানি যারা মাছের ক্ষেত্রে ২ প্রকোষ্ঠ থাকে, ৩ হলো ব্যাঙের ক্ষেত্রে, অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে ৩ প্রকোষ্ঠ থাকে। আর ৪ প্রকোষ্ঠ হলো আমরা যা এবিস থেকে শুরু হয়। ঠিক আছে? এবিস। মাছ হলো মাছের যে ৩ টা শ্রেণী আছে ৩ টাতেই হলো ২ প্রকোষ্ঠ। মাছের হলো কি আমরা কিছুদিন আগে রুই মাছ পড়াই আসলাম। হ্যাঁ, একটা অ্যাট্রিয়াম দেখলাম, ভেন্ট্রিকল দেখলাম। আর একটা প্রকোষ্ঠ দেখলাম সাইনাস ভেনোসাস দেখছিলাম। ঠিক আছে? তাহলে ২ বা ৩ বা ৪ প্রকোষ্ঠ হতে পারে। এছাড়া রক্তনালী আছে এবং হিমোগ্লোবিন যুক্ত রক্ত এই ভার্টিব্রাদের হিমোগ্লোবিন যুক্ত রক্ত আছে। ৩ অংশ গঠিত মস্তিষ্কে ১০ থেকে ১২ জোড়া কর্টেক স্নায়ু আছে। যেমন আমরা যদি আসি মাছের ক্ষেত্রে ১০ জোড়া থাকে, ব্যাঙের ক্ষেত্রে ১১ জোড়া থাকে, তারপরে পাখি থেকে হলো ১২ জোড়া হয় আরকি। তোমাদের বইতে এত ডিটেইলস এ লেখা নেই। জাস্ট লেখা রাখছে ১০ থেকে ১২ জোড়া। মেসোডার্ম থেকে উদ্ভূত বৃক্ক। তাহলে আমাদের ক্ষেত্রে এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট কি মেসোডার্ম থেকে কিডনি উৎপন্ন হবে এবং এটাই প্রধান রেচনাঙ্গ। আমরা জানি রেচনাঙ্গের ক্ষেত্রে শিখা কোষ ছিল হলো প্লাটিহেলমিনথেসিসের ক্ষেত্রে, অ্যানিলিডার ক্ষেত্রে ছিল কি তোমার নেফ্রোডিয়া নামক। ঠিক আছে? তারপর তোমার হলো কি মালপিজিয়ান নালিকা ছিল হলো আর্থ্রোপোডা পর্বের। তো ঠিক একই রকম এখানে আছে আমাদের কিডনি আর কিডনির মধ্যে থাকে মালপিজিয়ান বডি থাকে। হ্যাঁ? আচ্ছা। আমাদের কিডনি একই সাথে দেহের পানি এবং আয়নের সমতা রক্ষা করে এটাকে অসমোরেগুলেশন বলে। অর্থাৎ দেহে পানির পরিমাণ কমে গেলে পানির পরিমাণটাকে আবার নরমালে আনে। বেড়ে গেলে এটাকেও আবার বের করে দিয়া নরমালে নিয়ে আসে। এটাকে অসমোরেগুলেশন বলা হয়। কিডনি অধ্যায়ে আলোচনা করা আছে। আচ্ছা যাই হোক আমরা এখন আসি ভার্টিব্রাটা এটাকে আমরা আবার ২ টা অধিক শ্রেণীতে বিভক্ত করলাম। সেটা ২ টা পয়েন্টের উপর ভিত্তি করে। জোড়ুপাঙ্গ আছে কিনা এবং চোয়াল আছে কিনা। ঠিক আছে? ২ টা জিনিসের উপর ভিত্তি করে। একটা নাম হলো সাইক্লোস্টোমাটা, আরেকটা হলো ন্যাতাস্টোমাটা। সাইক্লোস্টোমাটা মানে হলো এদের হলো কি নাই? এদের হলো চোয়াল নাই। ন্যাতাস শব্দের অর্থ হলো চোয়াল। ন্যাতাস শব্দের অর্থ হলো চোয়াল। এদের হলো কি নাই? চোয়াল নাই। আর এদের চোয়াল আছে। যেমন আমাদের চোয়াল থাকার কারণে আমাদের মুখটা কিন্তু গোল না। ঠিক আছে? তো ওদের হলো সাইক্লোস্টোমাটা, সাইক্লো শব্দ থেকে আসলো। সাইক্লো মানে কি রাউন্ড, রাউন্ড মানে কি গোল। তাহলে এদের মুখটা থাকবে কি গোল। বাইন মাছ আছে না? বাইন মাছ দেখছো না? বিভিন্ন মাছ আছে না? দেখছো? চিকন, চিকন গোল আকারে থাকে এগুলা। তা গোলাকার বা গোলাকার মুখ বিশিষ্ট। তাহলে ১ম দেখো ১ম পয়েন্ট। প্রকৃত চোয়াল এবং জোড় উপাঙ্গবিহীন। জোড় উপাঙ্গ বলতে কি বোঝায়? যে উপাঙ্গগুলো জোড়া থাকে যেমন ২ হাত, ২ পা যেমন ডানা দেখছিলাম না আমরা মাছের মধ্যে বক্ষদেশীয় ডানা থাকে। আমরা ডানার মধ্যে দেখলাম না মানে ডানা না সরি পাখনা। পাখনার মধ্যে আমরা দেখছিলাম যে ২ রকমের পাখনা আছে। একটা হলো যুগ্ম পাখনা, অযুগ্ম পাখনা। তো এদের হলো জোড় উপাঙ্গ নাই এদের। এদের জোড় উপাঙ্গ নাই। ১ম পয়েন্ট হলো আমাদের এটা লাগবে ইম্পোর্টেন্ট। আচ্ছা। আ এরপরে এদের মুখ গোলাকার, কেরাটিনময় দাঁতযুক্ত। এটা আমাদের এত ইম্পোর্টেন্ট না। এদের পরিণত প্রাণীতে মেরুদণ্ডটা অনুপস্থিত। মানে এটা তো মাত্র শুরু। ভার্টিব্রাটার একদম শুরু এটা। সাইক্লোস্টোমাটা মাত্র শুরু হলো। এইটার তো সাথে, সাথে কি হবে না? মানি তোমার মেরুদণ্ড থাকবে না। এটা মেরুদণ্ডটা বলছে বয়স হয়ে গেলে বা পরিণত অবস্থায় মেরুদণ্ড পুরোটাই চলে যায়। ক্ষয়িষ্ণু হয়ে যায় মানে শোষিত হয়ে যায় বা অথবা থাকেই না। ঠিক আছে? আচ্ছা এটার ভিতরে আমরা ২ টা ক্যাটেগরি করি আমরা। আর এদের অন্তঃকঙ্কাল তরুণাস্থিময়। এরা হলো সবাই তরুণাস্থিময়। এই পর্বের সবাই তরুণাস্থিময় আঁশবিহীন। আমরা যখন এই সাইক্লোস্টোমাটার পরে ন্যাতাস্টোমাটাতে যাব না? ন্যাতাস্টোমাটার ভিতরে আবার মাছের আছে ৩ টা শ্রেণী আছে। ওই ৩ টা শ্রেণীতে যাওয়ার পরে যে আঁশ আসবে। এদের কোনটাতে কি নেই? আঁশ নেই। সাইক্লোস্টোমাটার কি নেই? আঁশ নেই। তাহলে দেখো সাইক্লোস্টোমাটা সম্পর্কে সাইক্লোস্টোমাটা আর ন্যাতাস্টোমাটার মধ্যে যদি তোমাকে পার্থক্য বলে কতগুলো জিনিস আমি পেয়ে যাচ্ছি। চোয়াল নাই, জোড়ুপাঙ্গ নাই। এদের চোয়াল আছে, জোড়ুপাঙ্গ আছে। এরা হলো তরুণাস্থিময়, এরাও তরুণাস্থি। এরাও তরুণাস্থি। ঠিক আছে? ন্যাতস্টোমাটার ভেতরে আ তোমার হলো তরুণাস্থি আছে, এখানে কিছু অস্থিও আছে। একটা হলো তরুণাস্থি এখানে। ১ম টা তরুণাস্থি। এরপরে বাকি আবার অস্থি। কিন্তু এখানে সবাই হলো তরুণাস্থি। এখানে তোমার কি নেই ডানার পাখনার কথা বলে নাই। এখানে পাখনা আছে। ঠিক আছে? ওকে।
তারপরে এখানে আইস নাই। আমরা জানি এখানে প্লাকোয়েড, সাইক্লোয়েড, গ্ল্যানোয়েড আইস আছে। আমরা সামনে পড়াবো। বিভিন্ন রকম ধাপ আছে এখানে। তো আমরা ১ম এ আসি হ্যাঁ, এটা কি? এই যে সাইক্লোস্টোমাটা এটা সম্পর্কে কমন কিছু বৈশিষ্ট্য আমরা পড়লাম। এখন আসি সাইক্লোস্টোমাটার ভিতরে যারা আছে তাদের সম্পর্কে পড়ি আমরা। ১ম এ আসে আমাদের মেগজিনি। নাম কি? মেগজিনি। তো মেগজিনি বা এটাকে স্লাইম ইল বলা হয়। কি বলা হয়? স্লাইম ইল। আমার বোর্ড পরীক্ষার জন্য এটা খুবই ইম্পোর্টেন্ট। একবার সহজ এমসিকিউ আসবে। স্লাইম ইল বলা হয় নিচের কোন শ্রেণীকে? মেগজিনিকে বলা হয়। ঠিক আছে? আচ্ছা। আর এটাকে আবার অনেকগুলোকে হ্যাগফিশ নামেও পরিচিত। মেগজিনি, হ্যাগফিশ নামেও পরিচিত। আচ্ছা। দেখতে কিসের মতন? বাইন মাছের মতো, ইল ফিশের মতন। ঠিক আছে? কত প্রজাতি আছে? প্রায় ৭০ প্রজাতি আছে। ওকে। তাহলে এদের আমরা এবার আসি বৈশিষ্ট্যটা। তাহলে এরা কিন্তু সাইক্লোস্টোমাটা। তার মানে কিন্তু কমন কিছু বৈশিষ্ট্য অলরেডি জেনে গেছি। ৫ থেকে ১৫ জোড়া ফুলকা থাকতে পারে, জোড়াপাঙ্গ নাই, চোয়াল নাই, আইস নাই, পাখনা নাই। ঠিক আছে? তো আসো দেখো আইস নাই। এটা তো আমরা অলরেডি জেনে গেছি। পিচ্ছিল যেহেতু এটাকে স্লাইমিল বলা হচ্ছে। পৃষ্ঠীয় পাখনাবিহীন। হ্যাঁ, খুব সুন্দর জিনিস। মাছের শেষের দিকে বা পৃষ্ঠীয় দেশে, পৃষ্ঠীয় অবস্থায় একটা পাখনা থাকে না? ওদের এই পৃষ্ঠীয় পাখনাটা থাকে না। মুখ প্রান্তে অবস্থান করে। যেহেতু গোলাকার, মুখটা একদম প্রান্তে অবস্থান করবে। ঠিক আছে? ৪ জোড়া কর্ষিকায় থাকে। তোমরা একটু দেখো এখানে চিকন করা দাড়ির মতন দেখা যাচ্ছে কিনা? দেখো শিং মাছ আছে না? দেখছো না এরকম? এই যে এটাকে বলা হবে ৪ জোড়া কর্ষিকা। ওই যে আমরা হাইড্রার মধ্যে টেন্টাকল দেখে আসলাম চিকন, চিকন। ঠিক আছে? বা বোয়াল মাছের মধ্যেও দেখবে এরকম থাকে কর্ষিকা। দেখছো না তোমরা? আচ্ছা ৫ থেকে ১৫ জোড়া থাকবে এটা আমরা আগেই পড়ে আসলাম, দেখলাম। আচ্ছা এদের নাসিকাথলি মুখবিবরে উন্মুক্ত। এদের নাকটা মুখের ভিতরেই উন্মুক্ত। নাকের ছিদ্রটা দেহের বাইরে না থেকে দেহের ভিতরে ছিদ্রটা। বুঝতে পারছো? এখানে। দেহের ভিতরে না, মুখের ভিতরে আরকি। পরিপাকতন্ত্র পাকস্থলী বিহীন। তাহলে আরেকটা ইউনিক জিনিস আমরা পেয়ে গেছি। এটার মধ্যে কি নেই? পাকস্থলী নেই। তারপরে অন্ত্রে সর্পিল কপাটিকা থাকে না। আমাদের যেমন কপাটিকা থাকে না? ওই যে পাকস্থলীর সাথে ক্ষুদ্রান্তের মাঝখানে কপাটিকা, ক্ষুদ্রান্তের সাথে বৃহদান্ত এদের কোনো কপাটিকা থাকে না। কোনো লার্ভা দশা নাই। আচ্ছা ভালো কথা লার্ভা দশা নাই। তো এই হলো কমন কিছু বৈশিষ্ট্য এদের। এরপরে আসি আমরা পেট্রোমাইজন্টিনা। পেট্রোমাইজন্টিনা। পেট্রোমাইজন্টিনার মধ্যে তুমি যদি আসো এই শ্রেণীর মাছগুলাকে কি বলা হচ্ছে? এটাকে ল্যাম্প্রে বলা হচ্ছে। কি বলা হচ্ছে? ল্যাম্প্রে। ওকে। আচ্ছা তো এদের তুমি যদি আসো পেট্রোমাইজন্টিনা বা পেট্রোস শব্দ অর্থ হলো পাথর। আর মাইজন মানে সাকিং বা শোষণ। এটা হলো চুষে কোনো কিছু নিতে পারে। ঠিক আছে? সাকশনের মতো আরকি। তো এটাতে মোট কয় রকমের আছে? ৪১। তাহলে আগেরটাতে কয় প্রজাতি ছিল? ৭০ এই জিনিসটার আগে। আচ্ছা তো এটা আসো এরা ডিম ফুটে অ্যামোসিড লার্ভা বেরিয়ে রূপান্তর শেষে। তার মানে এদের কথা আছে। এটা থাকে হলো সমুদ্রে। কিন্তু ডিম পাড়ার জন্য স্বাদু পানিতে আসে। ডিম ফুটার পরে আবার স্বাদু পানির দিকে চলে যায়। আ সমুদ্রের দিকে চলে যায়। আচ্ছা লার্ভাটার নাম শুধু মনে রাখলেই হবে। অ্যামোসিড লার্ভা। অ্যামোসিড লার্ভা থাকে কাদের? পেট্রোমাইজন্টিনাদের। অ্যামোসিড লার্ভা। ঠিক আছে? ওকে। এরপরে আসি আমরা এদের বৈশিষ্ট্যতে আসি। আগের মতোই সেম জিনিস যেহেতু তারা সাইক্লোস্টোমাটার ভিতরেই আছে। তাহলে সেম জিনিস আমাদের অ্যা বাইন মাছের মতো আঁশবিহীন, ঠিক আছে? তবে এখানে আবার একটু পার্থক্য আছে আগেরটার সাথে। তুমি যদি মেগজিনির সাথে এটার মধ্যে পার্থক্যতে আসো, আগেরটাতে পৃষ্ঠীয় পাখনা ছিল না, এটাতে আবার পৃষ্ঠীয় পাখনা আছে। ঠিক আছে? এটা হলো তাদের মধ্যে পার্থক্য। তারপরে ওরাল ডিস্ক আছে। খুবই ইম্পোর্টেন্ট জিনিস যেহেতু এটাকে শোষক আমি একটু আগে বলছিলাম। ওরাল ডিস্ক আছে। ওরাল ডিস্ক বা শোষক যেটা দিয়ে সে শোষণ করতে পারে। দাঁত কেরাটিনময় এটা সবগুলোর ক্ষেত্রে কেরাটিনময় এটা নিয়ে সমস্যা নেই। ফুলকা রন্ধ্র ৭ জোড়া ফুলকা। তাহলে আমরা জানি ৫ থেকে ১৫ জোড়ার ভিতরেই। তবে এটার হলো স্পেসিফিক ভাবে তারপর আগেরটার ভিতরে নাসিকাতলে মুখবিবরে উন্মুক্ত ছিল। কিন্তু এটা মুখবিবরে না, এটা মুখের মানে আমাদের নাকাছিদ্র মুখছিদ্রের সাথে এক নাকি, নাকের মুখছিদ্রের উপরে। উপরে না? ওদের উপরেই থাকে। আচ্ছা। এখানে পাকস্থলী বিহীন ভালো কথা এদের পাকস্থলী নাই আগেরটারও ছিল না। তবে আগেরটাতে কপাটিকা ছিল না, এটাতে কপাটিকা আছে। ঠিক আছে? দেখো কত সূক্ষ্ম, সূক্ষ্ম জিনিস। এত যদিও তোমাদের পরীক্ষাতে আসে না, অ্যামোসিড লার্ভা আছে। তাইলে দেখো সাইক্লোস্টোমাটার কিছু কমন বৈশিষ্ট্য পড়লাম। এরপরে আমরা মিক্সিনি পড়লাম, পেট্রোমাইজেন্টিনা পড়লাম। মিক্সিনি এবং পেট্রোমাইজেন্টিনার মধ্যে কিছু কমন আছে, আর কয়েকটা পয়েন্ট আছে আনকমন আছে। মানে যেটা ২ টাতে নাই। ব্যতিক্রম আরকি। ওকে। এরপরে চলে আসি আমরা আমাদের যেটা নেতাস্টোমাটা মানে আমাদের যারা এই যে আমাদের চোয়াল আছে, ম্যান্ডিবল আছে, ম্যাক্সিলা আছে। অর্থাৎ চোয়ালযুক্ত। এবং চোয়ালের সাথে, সাথে জড়ুপাঙ্গ আছে, ২ হাত আছে, ২ পা আছে। পাখির কথা চিন্তা করো ২ টা ডানা আছে। মাছের কথা চিন্তা করো পাখনা আছে। মানে ডানা কি বলে পাখনাই তো। তারপর তুমি যদি মনে করো হাঁস মুরগির কথা বলতে তাদেরও তো ২ টা পা আছে না? মানে জড়ুপাঙ্গ আছে। কি আছে? জড়োপাঙ্গ আছে। প্রকৃত চোয়াল এবং জোড় উপাঙ্গ বিশিষ্ট। ওকে। তো এটাতে আমরা ৭ টা শ্রেণীতে বিভক্ত করলাম। ৭ টা শ্রেণীর মধ্যে ১ম এ আসে কন্ডেকথিস। তাহলে এখানে আসি আমরা কন্ডেকথিস। কন্ড্র
শব্দ আছে ওই যে কন্ড্রোসাইট থেকে আসলো। আমরা জানি অস্টিওসাইট, কন্ড্রিওসাইট বলছিলাম না? কন্ড্রো মানে হলো তোমার হলো তরুণাস্থি। তাহলে কন্ড্রিওস ইকথিসিস আর ইকথিসিস মানে হলো তোমার হলো আমাদের আমরা এই ইকথিসিস এটা মাছ না। এটাকে আমরা বলি যে ত্বকের কথাও বলতে পারি। মনে আছে তোমাদের অ্যা ইকথিসিস দিয়ে একটা শব্দ আছে জিনতত্ত্বে। বলা তো কি শব্দ? ইকথিসিস মানে পুরা শরীর হ্যাঁ? পুরা শরীর মাছের মতন হয়ে যায়, হাঁসের মতন হয়ে যায়। এটা কি? কনজেনিটাল ইকথিওসিস। মনে আছে কিনা? কনজেনিটাল ইকথিওসিস। অর্থাৎ মাছের আইশ আছে না? আইশের মতন হয়ে যায় আরকি। এটা কি? আইশ। তাহলে ইকথিসিস মানে মাছের কন্ড্র মানে হচ্ছে তরুণাস্থিময়। ঠিক আছে? আচ্ছা। ইকথিসিস মানে মাছ বা ফিশ এই টাইপের জিনিসই মাথার ত্বক। তাহলে কন্ডেকথিস নাম শুনে বুঝতে পারতেছি নাম্বার 1 এদের হলো তরুণাস্থিময় মাছ। এদের কিছু কমন জিনিস আছে আমরা যদি আসি, এদের তরুণাস্থিময়, এদের বায়ুথলি থাকে না। ঠিক আছে? আমরা সামনে দেখব। তারপরে এদের আসো। তাহলে কি আছে এগুলা অবশ্যই চিত্রগুলো মনে রাখতে হবে উদ্দীপক আসবে চিত্র দিয়েই। ২ টা মাছ দিয়ে দিতে পারে। কন্ডেকথিস, অ্যাক্টিনোপটেরাইজ দিয়ে দিতে পারে বা সার্কোপটেরাইজ দিয়ে দিতে পারে। মাছ না চিনলে তুমি বুঝতে পারবে না কোনটা কোন শ্রেণী। ওকে। তো এদের ১ম যেটা আমাদের ইম্পোর্টেন্ট ৩ টাতে কি আইস আছে? আমরা ৩ টা জিনিসকে যদি চিন্তা করে থাকি কনভেক্টিস, অ্যাক্টিনোপটেরাইজি, সার্কোপটেরাইজি। এটা হলো তরুণ-অস্থিময় মাছ, এটা হলো অস্থিময় মাছ, এটা হলো অস্থিময় মাছ। তাহলে মাছের আছে শ্রেণী হলো কয়টা? ৩ টা। কনভেক্টিস, অ্যাক্টিনোপটেরাইজি, সার্কোপটেরাইজি। তরুণাস্থি, অস্থি, অস্থি। এরপর তুমি যদি আসো বায়ুথলি থাকে না? বায়ুথলি থাকে, বায়ুথলি থাকে। এরপর তুমি যদি আসো হেটারো সার্কাল মানে লেজ ২ টা সমান না। তুমি দেখো এদের লেজ ২ টা কি সমান? দেখো তো। লেজ ২ টা কিন্তু এখানে সমান না। এখানেও লেজ ২ টা আমরা সমান দেখতেছি না। তাহলে লেজ ২ টা অসমান। তাহলে হেটারো সার্কাল। এটা হলো হোমো সার্কাল। এদেরটা পরেরটা কি হবে? হোমো সার্কাল। দেখো এখানে লেজের ২ মাথাটা সমান দেখা যাচ্ছে। দেখো। এই দেখো লেজ কি সুন্দর। এই যে আমরা এই মাছগুলোর কথা চিন্তা করো। কাতল মাছ, রুই মাছ এগুলো প্রত্যেকটারে দেখো তুমি সমান আছে। সমান আছে। তাহলে এটা হলো হোমো সার্কাল। তাহলে কন্ডেকথিস, অ্যাক্টিনোপটেরাইজি, সার্কোপটেরাইজি। ওকে। তারপর তুমি যদি আসো সার্কোপটেরাইজির লেজটার দিকে তাকাও আমরা ৩ টা শ্রেণীকে একসাথে পড়তেছি। তাহলে এটা মনে থাকবে ভালো। ঠিক আছে? আলাদা, আলাদা ভাবে না পড়ে। এখানে লেজের মাঝখানে কোনো পৃথক তুমি দেখতেছো না। এটা বরং একসাথেই মিলে আছে। একসাথে কোনো গ্যাপ আছে মাঝখানে দেখো তো? না। এটাকে বলা হয় ডাইফাই সার্কাল বা ২ টা লেজ একসাথে মিশে আছে। তাহলে হেটারো সার্কাল। তাহলে কন্ডেকথিস, হেটারো সার্কাল, হোমো সার্কাল, ডাইফাই সার্কাল। ঠিক আছে? ওকে। আমরা তারপরে আসি আমাদের যে কনটেক্সিস যেটা ছিল, কনটেক্সিসের মধ্যে তোমরা দেখলে আইসের নাম কি ছিল? প্লাকোয়েড। প্লাকোয়েড আইস আর যেটা হলো তাহলে এটা হলো প্লাকোয়েড। মাঝখানে যেটা আছে নাম কি? কনটেক্সিস অ্যাক্টিনোপটেরাইজ যেটা হলো সাইক্লয়েড। আর যেটা হলো আমাদের সার্কোপটেরাইজি ওটা হলো গ্ল্যানয়েড। তাহলে কি? প্লাকোয়েড, সাইক্লয়েড, গ্ল্যানয়েড। তাহলে কি কয়েকটা কথা আবার বলো তো? কনটেক্সিস, অ্যাক্টিনোপটেরাইজি, সার্কোপটেরাইজি। তাহলে প্রথমটাতে তরুণাস্থি, অস্থি, অস্থি। প্রথমটাতে তুমি বলবো বায়ুতলে থাকে না? থাকে, বায়ুতলে থাকে। প্লাকোয়েড আইস, সাইক্লোয়েড আইস, গ্ল্যানয়েড আইস। ঠিক আছে? হেটারো সার্কাল, হোমো সার্কাল, ডাইপাই সার্কাল। ঠিক আছে? তাহলে কমন তুমি এই চিন্তাটা করবা। তারপরে আসো আমরা এখান থেকে হ্যাঁ, তাইলে প্লাকোয়েড। আচ্ছা আমরা কিছু কমন বৈশিষ্ট্য অলরেডি দেখে গেলাম। কমন বৈশিষ্ট্য মনে থাকবে না কার আইস কোনটা? তুমি যদি সিরিয়ালে ৩ টা শ্রেণী মনে রাখো তাহলে আইসটার পাল্টাবা মানে পরীক্ষার হলে প্যাচ লাগবে না। নাহলে এটা সব ভুল হয়ে যাবে। পরীক্ষাতে অনেকবার আসবে। তাহলে প্লাকোয়েড এটা বলছি আমরা কনটেক্সিস তরুণাস্থিময় এটাও আমরা বলছি। ঠিক আছে? মাথার ২ পাশে ৫ থেকে ৭ জোড়া ফুলকা রন্ধ্র থাকে। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি আমি কানকো থাকে না। হ্যাঁ, ১ম টাতে কানকো থাকে না, পরের ২ টাতেই আবার কানকো আছে বা অপারকুলাম। ওই যে কানকো ঢাকনা আছে। বুঝতে পারছো? কনডেক্টিসে তাহলে কানকোও নাই, বায়ুথলিও নাই, অস্থিও নাই। আসলে কি? তরুণাস্থি। ঠিক আছে? আচ্ছা। হ্যাটার সার্কাল কোন পাখনাটা? পুচ্ছ পাখনা। আমরা জানি একদম শেষে যে পাখনাটাকে বলা হবে পুচ্ছ পাখনা। পুচ্ছ পাখনাটা গুরুত্বপূর্ণ কাজ কি ছিল মনে আছে তো তোমাদের? হ্যাঁ, এক প্রধান চলন মানে যে চলনাঙ্গ হিসাবে কাজ করে। অন্যগুলা ভারসাম্য করে আর প্রধান চলনাঙ্গ হিসাবে কিন্তু পুচ্ছ পাখনাটা কাজ করে। ওকে। মুখছিদ্র এবং নাসারন্ধ্র মস্তকের অঙ্কীয় দেশে হ্যাঁ, এদের ছিদ্র আলাদা। নাকের ছিদ্র, মুখের ছিদ্র আলাদা অঙ্কীয় দেশে থাকে। এটা এত বেশি ইম্পোর্টেন্ট না। পরিপাকতন্ত্র যে আকৃতির সমস্যা নাই। এই যে বায়ুথলি থাকে না। ঠিক আছে? বায়ুথলি থাকে না। অন্তঃনিষেক এটাও বলতে আমার ভুল হইছে। বলা হয়নি। অন্তঃনিষেক। এদের হবে কি অন্তঃনিষেক। তারপর আছে কিন্তু বহির্নিষেক।
ঠিক আছে? তাহলে দেখো কতগুলো জিনিস আমরা জানছি। তুলনা করলে আমি শেষে এসে আবার তুলনা করতেছি। তাহলে অন্তর্নিষেক ঘটে। ওকে। আচ্ছা অ্যাক্টিনোপ্টেরাজির একটা কমন নাম আছে অ্যাক্টিনোপ্টেরাজির কিছু কমন নাম এটাকে বলা হয় রে ফিন্ড মানে হলো রশ্মিময়। আর এটার পরে যেটা আছে সেটাকে হলো পিন্ডাকার পাখনা বিশিষ্ট মাছ বলা হয়। ঠিক আছে? তাহলে এই শব্দটা কিন্তু লাগবে। রশ্মিময় কোনটা আর পিন্ডাকার কোনটা? ওকে। তাহলে আমরা যদি এখানে আসি, তাহলে এখানে সাইক্লোয়েডের কথা বলছি আমরা অলরেডি। তাহলে প্রথমটা ছিল কোন ধরনের আইস? প্লাকয়েড। আর এটা কোনটা? সাইক্লয়েড। তবে যারা কাঁটাযুক্ত মাছ তারা হলো টিনয়েড যেমন কই মাছ। ঠিক আছে? এটা হলো কি? টিনয়েড। তাহলে টিনয়েড কিন্তু ইয়ার মধ্যেই আমাদের অ্যাক্টিনোপ্টেরাজির মধ্যে, হ্যাঁ? ওকে। এন্ডোকঙ্কাল উৎস অর্থাৎ এটা কি হলো? অস্থি নির্মিত। তাহলে এই যে খুব কমন আমরা যে কথাটা বললাম মাত্র অস্থি নির্মিত শব্দটা পেয়ে গেলাম। অস্থি নির্মিত। ফুলকা থাকে এই দেখো আবার সেই বলছে কানকো আছে দেখছো কানকো আবৃত তারপরে পাখনা রশ্মি থাকবে পাখনা দুইটা সমান পুচ্ছ পাখনা সমান থাকবে হোমোসার্কাল এই যে আমরা একটু আগে বললাম বায়ুথলি থাকবে এবং বহিঃনিষেক হবে আগেরটা ছিল কি নিষেক খুব সুন্দর ক্লিয়ারলি আমরা পার্থক্য গুলা ধরতে পারলাম তাহলে দুইটা মাছের মধ্যে পার্থক্য দিলে আশা করি তোমরা খুব সুন্দর করে লিখতে পারবা কোনটাতে কি আর না বুঝারও বা না মনে থাকারও কোনো কিছু না এরপরে আসি আমরা সার্কোপ্টেরাজিতে আসি আমরা ঠিক আছে তাহলে এটা হলো পিন্ডাকার ঠিক আছে এটা হলো পিন্ডাকার আচ্ছা তারপরে তুমি যদি আসে সিলিকাস্ত নামক পরিচিত দুই প্রজাতি ভারত মহাসাগর এই পরীক্ষাতে এটা আসে ভার্সিটিতে যে সিলিকাস্ত বা সিলিকান্ত বা এটা কোথায় পাওয়া যায় না কোন শ্রেণীতে আছে এটা আছে তোমার হয়তো কোথায় আছে সার্কোপ্টেরাজিতে আচ্ছা তাহলে গ্ল্যানয়েড বা গ্যানয়েড তারপর হলো অস্থি নির্মিত পিন্ডাকার পাখনা আছে আমরা বলছি তারপরে আসো ডাইপেসার্কাল বলা হয়েছে আমাদের তারপরে কানকো আছে সেটাও বলছি অলরেডি বায়ুতলি থাকে বলছি আমরা বহির্নিষেক বা অন্তর্নিষেক ঘটে এদের আবার দুইটাই ঘটে বহির্নিষেক অন্তর্নিষেক দুইটাই ঘটে তাহলে ওভারঅল আমরা তিনটে জিনিসের আরেকবার সামারিতে চলে আসি ক্লিয়ার হয়ে যাক ব্যাপারটা তাহলে কন্টেক্সিস অ্যাক্টিনোপ্টেরাজি সার্কোপ্টেরাজি তাহলে প্রথমটা তরুণ অস্থিময় তারপরে বলো বায়ুতলি থাকে না থাকে হ্যাঁ তাহলে প্রথমটা হলো কি প্রথমটা অন্তর্নিষেক পরেরটা বহির্নিষেক অন্ত এবং বই দুটাই কানকো থাকে না কানকো থাকে তারপরে বলো হেটার সার্কাল হোমো সার্কাল ডাইপাই সার্কাল প্ল্যাকয়েড সাইক্লয়েড গ্ল্যানয়েড আর কি বলা যায় আর কিছু আছে এই তো কমন এগুলোই হ্যাঁ হেটার সার্কাল বলা হয়েছে আর কিছু আছে আচ্ছা ওই এটাকে মাঝখানটাকে রশ্মিময় পাখনাযুক্ত আর একে পিন্ডাকার রশ্মি বলা হয় আর কি শেষ তাহলে আমরা তিনটা জিনিস একসাথে পড়লাম মাছ থেকে আশা করি কোনো সমস্যা নাই তাহলে এই তিনটা মাছের কথা পড়লাম আমরা এগুলো তো চোয়াল যুক্ত জোরুপাঙ্গ আছে আর আমরা একটু আগে যেটা পড়াই ফেললাম সাইক্লোস্টোমাটা সেখানে কিন্তু আমরা দুইটা জিনিস দেখছিলাম মিক্সিনি এবং হলো পেট্রোমাইজন্টিটা এটার আগে যেটা পড়ালাম সেখানে কিন্তু আমরা আবার ওই দুইটার মধ্যেও পার্থক্য দেখছি তাহলে ওই দুটাও পারবো আশা করি এগুলোও পারবো এগুলো একদিক দিয়ে পড়লে আরেক দিক দিয়ে তুমি ভুলে যাবা বৈশিষ্ট্যগুলো এখানে মনে রাখা টিপিক্যাল তবে তুমি যদি তুলনা করে পড়ো তাহলে আর কোনোদিন ভুলবা না তো আমাদের পড়ার ক্ষেত্রে আমরা যে কাজটা করি আমরা মিক্সিনি পড়ে ফেললাম আমরা পেট্রোমাইজেন্টিটা পড়ে ফেললাম বুঝছো এবার পড়ার পর দুইটাই ভুলে গেছি এই জন্য তুমি মিক্সিন আর পেট্রোমাইজেন্টিটা যখন আমরা একটু তুলনা করে পড়ছি তাহলে কিন্তু একবার সুন্দর মতো মাথায় আছে যে দুইটাতে চোয়াল ছিল না দুইটাতে গোলমুখ ঠিক আছে দুইটারই আইস ছিল না কেমন ছিল একবার পিচ্ছির আইস ছিল ঠিক আছে এই আর কি তো আসো আমরা এখন অ্যামফিবিয়াতে শুরু করি হুম আমাদের অধ্যায় আজকে শেষ হয়ে যাবে সমস্যা নাই অ্যামফিবিয়াতে যদি আসো তাহলে অ্যামফি মানে হলো উভয় বা বোধ অ্যামফি শব্দ অর্থ যে বোধ বা উভয় তুমি এই শব্দটা আর কোথায় শুনছো বলতে পারবে একটু মনোযোগ দিয়ে বলতে পারবা এই শব্দটা কোথায় শুনছো বলতে পারবে এম্পিরিক ওই যে উভয়ধর্মী মৌল এসিড এবং ক্ষার হিসেবে কাজ করে অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3 কেমিস্ট্রিতে পড়ছেন এরকম এটাকে এম্পিথেরিক বলা হয় কেন পানি কি উভয়ধর্মী যৌগ বলা হয় কেন আছে না এম্পিথেরিক তাহলে এমফি মানে হলো কি উভয় ঠিক আছে এসিড ক্ষার দুইটাই আছে পানি কি আমরা এম্পিথেরিক পদার্থ বলি এমন আর কি অর্থাৎ তারা হলো উভয়চর ডাঙ্গা এবং জল দুইটাতেই তারা থাকতে পারে এখন তাদের বৈশিষ্ট্যতে চলে আসি আমরা প্রথমেই আসো একটোধার্মিক অর্থাৎ তাপমাত্রা পরিবেশের সাথে কি করে উঠানামা করে যার কারণে তারা কি করে ব্যালেন্স করতে পারে না যেমন আমরা শীতকাল বলো গরমকাল বলো আমাদের তাপমাত্রা দেয় রেগুলেশনের মেনটেন্যান্স হাইপোথ্যালামাস কর্তৃক
দেখো শরীরে কি গরম হয়ে যায় না? আবার ঠান্ডা হয়। ওদের শরীর এই সিস্টেম হয় না। এজন্য যখন শীতকাল আসে দেহটাকে অতিরিক্ত ঠান্ডার হাত থেকে রক্ষা করার জন্য তারা হলো শীত নিদ্রায় চলে যায়। তোমার হলো গর্তে ঢুকে যায়। ঠিক আছে? কারণ তাপমাত্রা তো সে রেগুলেশন করতে পারে না। আমরা যখন শীতকালে আসলে কি হয়? গরম থাকার জন্য আমরা বিভিন্ন রকমের অবলম্বন তৈরি করি। যেমন আমরা শিভারিং করি, কাঁপাকাঁপি করি। ঠিক আছে? তাহলে আমাদের বডিতে এন্ডোজেনাসলি হিট উৎপন্ন হয়। এন্ডোজেনাসলি কি উৎপন্ন হয়? হিট উৎপন্ন হয়। কিন্তু ওদের এটা হয় না। এজন্য এটাকে এক্টোথার্মিক বলা হয়। তাহলে এক্টোথার্মিক এটা। এরপরে যেটা আছে অ্যাম্ফিবিয়ার পরের নাম কি? রেপ্টিলিয়া। ওটাও এক্টোথার্মিক। শুধু পাখি এবং যে আমরা ম্যামালি আছি তারা হলো এন্ডোথার্মিক। কথা বুঝছো? তাহলে এরাও এক্টোথার্মিক। এর পরেরটা যেটা আছে সেটাও কি? ওকে। তারপরে আসো লার্ভা অবস্থায় জলচর কিন্তু পূর্ণাঙ্গ অবস্থায় জলচর বা স্থলচর ২ টাই হতে পারে। যেমন ব্যাঙ লার্ভা অবস্থায় পানিতে থাকে, পরবর্তীতে তারা ডাঙায় চলে আসে। কিছু আছে তারা বড় হওয়ার পরেও পানিতে থাকতে পারে, উপরেও থাকতে পারে। ত্বক মসৃণ, আর্দ্র, গ্রন্থিময় এবং শ্বসন। তাদের ত্বকটা শ্বসনে সহায়তা করে। আচ্ছা ঠিক আছে। এটা খুব ইন্টারেস্টিং জিনিস। অগ্রপদে ৪ টা, পশ্চাৎপদে ৫ টা নখরবিহীন আঙ্গুল। এটার পরেরটাতে আবার নখরযুক্ত আঙ্গুল। এটাতে হলো নখরবিহীন আঙ্গুল। এরপরে যেটা পড়াবো রেপ্টিলিয়া ওটাতে আবার নখরবিহীন আঙ্গুল। সরি ওটাতে হলো নখরযুক্ত। এটাতে হলো নখরবিহীন। ওকে। তাহলে অগ্রপদে ৪ টা, পশ্চাৎপদে ৫ টা নখরবিহীন আঙ্গুল থাকে। তারপরে আসো হৃৎপিণ্ড আচ্ছা লার্ভা দশায় ফুলকা পরিণত হলে ফুসফুস থাকে। ঠিক আছে? এটা জানা কথাই আমরা বড় হলে ফুসফুস আসে। আচ্ছা হৃৎপিণ্ড ৩ প্রকোষ্ঠ। আমরা বলছিলাম মাছ ৩ টার ক্ষেত্রে ছিল ২ প্রকোষ্ঠ। আর ব্যাঙের ক্ষেত্রে ৩ প্রকোষ্ঠ। এরপরে যে রেপ্টিলিয়া ওদের হলো অসম্পূর্ণ ৪ প্রকোষ্ঠ। মানে ৪ টা এখনো পুরোপুরি হয় নাই। তবে ব্যতিক্রম হলো কুমির। তার ক্ষেত্রে সম্পূর্ণ ৪ প্রকোষ্ঠ হতে পারে। ৩ প্রকোষ্ঠ তাহলে ২ টি অ্যাট্রিয়াম আছে, ১ টা ভেন্ট্রিকল আছে। ২ টি অ্যাট্রিয়া, ১ টা ভেন্ট্রিকল। রেনাল এবং হেপাটিক পোর্টাল তন্ত্র উন্নত। খুব সুন্দর একটা কথা বলছে। দুটাই আছে। আমাদের থাকে শুধু হেপাটিক। আমরা মাছের ক্ষেত্রে রেনাল এবং হেপাটিক দুটোই পড়ছিলাম। আমরা বলছিলাম না মাছের রেনাল আছে হেপাটিক। তবে মাছের পরে ব্যাঙের মধ্যে রেনাল এবং হেপাটিক দুটোই কি? তাহলে তোমাকে যদি বলা হয় রেনাল এবং হেপাটিক পোর্টাল তন্ত্র উন্নত কোথায়? অ্যাম্ফিবিয়াতে। আছে কিন্তু মাছের মধ্যেও কিন্তু সবচেয়ে উন্নত কোথায়? অ্যাম্ফিবিয়াতে। কথাটা কি বুঝতে পারছো? এই দেখো পোর্টাল তন্ত্র উন্নত। মাছের ক্ষেত্রে এত উন্নত না। আছে মাছে তবে উন্নত না। জননকালে বহির্নিষেক ঘটে। আচ্ছা ঠিক আছে বহির্নিষেক ঘটে। একলিঙ্গ প্রাণী এটা দিয়ে যায় আসে না আমার। উন্নত যারা আছে করোনাটার ভিতরে ভার্টিব্রার মধ্যে এরা সবাই একলিঙ্গই। এরপর আসে রেপ্টিলিয়া। রেপ্টর শব্দটা ক্রিপিং বা ক্রাউলিং অর্থাৎ তারা হামাগুড়ি দিয়ে চলে। এরা তৈরি হইছে এখান থেকে প্রথম ইম্পোর্টেন্ট মেসোজোইক যুগে। আমরা ওই যে জিনতত্ত্ব অধ্যায়ের শেষে একটা পেজ ছিল যোগ নিয়ে বিভিন্ন রকম যোগ ছিল। ঠিক আছে? এরা ছিল। তো আমাদের মেসোজোইক যুগ। এটাকে সরীসৃপের যুগ বলা হয়। তাহলে পরীক্ষাতে খুব বেশি ইম্পোর্টেন্ট মেসোজোইক যুগ বলা হয় কোনটাকে? সরি সরীসৃপের যুগ বলা হয় কোনটাকে? ওকে। এরপরে কোশ্চেনে চলে আসি আমরা। এটাও এক্টোথার্মিক। তাহলে দেখো আগেরটাও কি ছিল? এটাও এক্টোথার্মিক। তারপরে এদের শরীরের মধ্যে তুমি দেখো কুমিরের গায়ের মধ্যে একটা শক্ত একটা খোলস আছে না? ঠিক আছে? শক্ত খোলস বা শক্ত প্লেট থাকতে পারে বা কচ্ছপের মধ্যে তুমি চিন্তা করে দেখো বাইরের দিকে একটা শক্ত খোলস আছে না? সবার মধ্যে থাকবে এমন কোনো কথা নেই। কারো ক্ষেত্রে শুধুমাত্র আইস আছে অথবা কারো শক্ত প্লেট থাকতে পারে। এটা যায় আসে না। তবে এদের ৫ টা করে নখরযুক্ত আঙ্গুল পায়ের মধ্যে। তাহলে ওদের আমরা আগেরটার মধ্যে পড়ছিলাম হলো নখরবিহীন আঙ্গুল। আর এদের হলো নখরযুক্ত আঙ্গুল। ওকে। এই দেখো হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে ৪ খণ্ড। ৪ প্রকোষ্ঠ। তাহলে আগেরটা ছিল ৩ প্রকোষ্ঠ, এটা হলো কয় প্রকোষ্ঠ? তবে অসম্পূর্ণ মাথায় রাখতে হবে। তো ব্যতিক্রম হলো কুমির। ব্যতিক্রম কে? কুমির। এদের ফুসফুসই একমাত্র শ্বসনাঙ্গ। কিন্তু আগেরটাতে ফুসফুসের সাথে তাদের ত্বক দিয়েও তারা কি করে? শ্বসন করে। ত্বকের মিউকাস দিয়া করে। ঠিক আছে? আমরাও কিন্তু শুধুমাত্র ফুসফুস করি আমাদের একমাত্র শ্বসনাঙ্গ। বুঝতে পারছো? তো এদের পরেরগুলো সবগুলারই হলো শুধুমাত্র ফুসফুস। আর আগেরটাতে ফুসফুসও ছিল। আচ্ছা। মেডিকেলের কোশ্চেনের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট করে কোশ্চেন করতে পারে নিচের কোনটি সঠিক নয়। বে মে বোর্ড পরীক্ষাতে তো আর এইভাবে কোশ্চেন আসবে না। স্পেসিফিক ছোট কোশ্চেন আসবে। মেডিকেল হলে তোমাকে বলবে নিচের কোনটি অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে সঠিক নয়। তো লিখে দিতে পারে ওদের ফুসফুস ফুলকাই একমাত্র শ্বসনাঙ্গ। তাহলে এই কথাটা কি ঠিক আছে? অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে যদি কথাটা বলে না ওদের ক্ষেত্রে তো ফুলকার সাথে তাদের ত্বকও কাজ করে। এইজন্য যদি কোশ্চেন গুলো ওই যে মেডিকেল স্টাইলে আসে তখন কঠিন হবে যে নিচের কোনটি এ শ্রেণীর জন্য সঠিক নয়, নিচের কোনটি সঠিক নয় এভাবে আসলে। এছাড়া সহজ। তাছাড়া এদের এইবার আসে এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এরপরে প্রত্যেকটাতেই আছে এই পয়েন্টটা। অক্সিপিটাল কন্ডাইল অর্থাৎ তাদের মাথার খুলির সাথে তাদের যে গ্রীবা, থোরাসিক ভার্টিব্রার সাথে এখানে একটা কি থাকে সার্ভাইকাল কশরুকা আছে না? গ্রীবাদেশীয় কশরুকা। তো এই যে মাথার সাথে গ্রীবাদেশীয় কশরুকা এখানে যে যুক্ত করবে এখানে একটা কি আছে? কন্ডাইল আছে। নাম হলো অক্সিপিটাল কন্ডাইল।
নাম কি? এখানে হাড্ডিটার নাম কি? অক্সিপিটাল অস্থি না? এই হাড্ডিটার নাম হলো অক্সিপিটাল। তো অক্সিপিটালের সাথে যেটা আছে এজন্য নাম হলো অক্সিপিটাল কন্ডাইল। আচ্ছা। তো এটা রেপ্টিলিয়ারও আছে, এবিসিরও আছে, মানুষের মানে ম্যামেলিয়ারও আছে। বুঝতে পারছো? যেটা যেখানে শুরু হবে এর পরবর্তী সবগুলাতেই থাকে। দেখো না অস্থি থেকে যখন তরুণাস্থি যখন অস্থি হইছে সবগুলাতে অস্থি আছে। মানে এটা তো ডে বাই ডে এটাকে সাজানো হইছে এইভাবেই নিম্ন থেকে উচ্চ শ্রেণী অনুযায়ী। যেটা চলে আসবে সামনে উন্নত হয়ে যাবে। আচ্ছা, নিষেক অভ্যন্তরীণ। ভালো কথা নিষেক হলো অভ্যন্তরীণ। তার আগে যেটা পড়লাম আ ম্যা এ অ্যাবি এ অ্যামফিবিয়া সেটাতে ছিল কিন্তু বহির্নিষেক। তাহলে দেখো পার্থক্য এখানে খেয়াল করো। এখানে তুমি যদি আসো পরিস্ফুটন ৪ টা বহিঃভ্রূণীয় ঝিল্লি খুবই সুন্দর জিনিস চলে আসছে এখানে। মাছের ক্ষেত্রে আমরা পড়ছি ২ টা আছে কিন্তু এদের ভ্রূণীয় ঝিল্লিতে আছে কয়টা? ৪ টা আছে। অর্থাৎ ৪ টা জিনিসে পাওয়া যায়। অ্যামনিয়ন, কোরিয়ন, কুসুমথলি, অ্যালান্টয়েন্স। কিন্তু আমরা মাছের ক্ষেত্রে রুই মাছের মধ্যে আমরা পড়ছিলাম বা তারপরে ঘাসফড়িং-টাসফড়িং এর মধ্যে পড়ছিলাম ২ টা জিনিস থাকে। ঠিক আছে? ভাইটালিন ঝিল্লি আ তার কোরিয়ন-মোরিয়ন এগুলো থাকতে পারে। কিন্তু এখানে কুসুমথলি আছে, অ্যালান্টয়েন্স আছে। ঠিক আছে? এদের লার্ভা দশা নাই। আচ্ছা যাই হোক। তাহলে এই উদাহরণটা মনে রাখবা। এরপরে আসো লাস্ট আছে আমরা আর ২ টা আছে এবিস এবং ম্যামালিয়া। তাহলে এবিস এর ক্ষেত্রে তুমি যদি আসো হ্যাঁ, এর ক্ষেত্রে তোমার দেখো এবিস এই শব্দ আমরা দেখি এভিয়েশন। ওই যে বিমান সংস্থাকে বলা হয় এভিয়েশন সংস্থা বলে না এভিয়েশন। তাহলে এভিয়েশন মানে হলো কি অর্থাৎ হলো পাখি আরকি। আচ্ছা। এটার ক্ষেত্রে আমরা যদি ১ম এ আসি দেখা হলো আঁইশের পরিবর্তে পালকে আবৃত। অন্য আগেরগুলো সব ছিল কি? আঁইশ ছিল না? কিন্তু এদের চলে আসলো কি? পালক আসলো। হাঁস মুরগির মধ্যে কি পালক না? ওকে। গ্রীবা প্রলম্বিত এই যে তাদের দেখো ঘাড় এই যে দেখো এটা কি প্রলম্বিত থাকে এবং এস আকৃতি থাকতে পারে। ঠিক আছে? এস আকৃতির হতে পারে। খুবই সুন্দর জিনিস। তাদের অগ্রপদ ২ টা। অগ্রপদ মানে কি? এটা হাত অগ্র মানে অগ্রপদ আর আমাদের হাত আর পা ২ টাকেই তো পদ বলে। এটার নাম হলো অগ্রপদ, এটার নাম হলো পশ্চাৎপদ আরকি। ঠিক আছে? বা নিম্নপদ বলে আরকি। তো এদের অগ্রপদ ২ টা ডানা হয়ে গেছে। আর পা আছে ২ টা। ঠিক আছে? আরে আল্লাহ! ফোন চলে ঝামেলা করল। কিরে ভাই এত কল আসতেছে কেন? এটা কি হলো দাঁড়া, দাঁড়া। পত্রিকাতে কল আসছে। আচ্ছা আসো। লাস্ট মিনিটে ঝামেলা করলো। দেখো, তুমি কি অসুস্থ? ঘুম আসতেছে একটু। ঘুম আসবে, সমস্যা নাই ঘুমাও। ঘুমাও, ঘুমাও, সমস্যা নাই। আয় হায়! আমি তো ক্লাস দিয়েই দিব। বলছিলাম তোমরা না আসলে তো হতো। অনলাইনে তো দিয়ে দিব ক্লাস। এই আসো খেয়াল করো, এই কথা খেয়াল করো। তাহলে অগ্রপা ২ টা কিসে রূপান্তরিত হলো? ডানায় রূপান্তরিত হলো। ভালো কথা বুঝলাম। চোয়াল তারপর দেখো দাঁতবিহীন, চোয়াল দাঁতবিহীন এবং চঞ্চুতে দেখো খুব সুন্দর একটা কথা বলছে। আমরা নেতাস্টোমাটা কিন্তু পড়াচ্ছিলাম। নেতাস্টোমাটার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? চোয়াল আছে। কিন্তু ওদের চোয়ালটা কি হয়ে গেল? চঞ্চু মানে কি? লম্বা হয়ে গেছে আরকি। চঞ্চু আছে চিকন লম্বা হয়ে গেছে। বায়ুগহ্বরপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ জিনিস নিউমেট্রিক অস্থি। আমরা আমাদের দেহের মধ্যে পড়ছিলাম না বায়ুপূর্ণ অস্থি। এদের সাইনোসাইটিস পড়ার সময় পড়লাম। ঠিক আছে? তো এদের হলো প্রত্যেকটা অস্থি হলো বায়ুগহ্বরপূর্ণ নিউমেট্রিক। নিউমেট্রিক মানে হলো কি? বায়ুথলি, বায়ু আছে যেখানে আরকি। তাহলে এদের হাড়ের মধ্যে বায়ু থাকে। এজন্য নিউমেট্রিক অস্থি বলা হয়। বায়ুথলি থাকে। আর শ্বসন যন্ত্র শব্দ উৎপন্ন করি একটা অংশ আছে নাম হলো সিরিঞ্জ। এটা মেডিকেল বোর্ড তরিকা ১৯-২০ ইয়াতে আসছে। সিরিঞ্জ। ঠিক আছে? তাহলে এবিস থেকে তারপর আমরা যদি আসি পরবর্তী খেয়াল করো। শক্তিদায়ক খাদ্যের দ্রুত বিপাকের জন্য কার্যকর পরিপাকতন্ত্র। খুব একটা কথা বলছে কার্যকর পরিপাকতন্ত্র অর্থাৎ থলিকাকার ক্রপ এবং পেশিময় গিজার্ড এই ২ টা শব্দ আমরা কোথায় পড়ছিলাম মনে আছে তোমাদের? ঘাসফড়িং এ পড়ছিলাম। মনে আছে? তাহলে থলিকাকার ক্রপ ওই যে লালা গ্রন্থির পরে নিচে লালা লালা মুখ তারপরে হলো কি গলবিল, গলবিলের পরে ছিল হলো ক্রপ ছিল। মনে আছে তোমাদের? ক্রপের পরে গিজাটের দিকে ঠেলে দিল। গিজাট হলো কপাটিকা আছে। তারপরে পেশি আছে যেটা কি করে খাবারকে চূর্ণ করতেছিল। মনে আছে কিনা? ঘাসফড়িং এর মধ্যে পড়ালাম। তো ওদেরও ক্রপ এবং পেশিময় গিজাট আছে। এই দেখো ৪ প্রকোষ্ঠ। তাহলে হৃৎপিণ্ড ৪ প্রকোষ্ঠ ওদের খুব সুন্দর জিনিস। ২ টা অ্যাট্রিয়াম ২ টা ভেন্ট্রিকল আছে। এরাই হলো ১ম এন্ডোথার্মিক। তাইলে দেখো আমরা এর আগে যেগুলা পড়লাম অ্যামফিবিয়া বলো, রেপ্টিলিয়া বলো ওই ২ টাই ছিল কি একটোথার্মিক। আর এখন যে আমরা এবিস পড়বো আর তার সাথে ম্যামালিয়া পড়বো এটা হলো এন্ডোথার্মিক। অর্থাৎ তাপমাত্রা কি করতে পারে? নিয়ন্ত্রণ করতে পারে, কন্ট্রোল করতে পারে।
এবং পরিবেশের সাথে এটা উঠানামা করতেছে না। আমার দেহের ভিতরে রক্ত কিন্তু এখন ঠান্ডা হয়ে যাবে না। রক্ত জায়গায় আছে। ঠান্ডা হয়ে গেছে বলতে আমার শরীর তো আর রক্ত ঠান্ডা হবে না। আবার পরিবেশও অনেক গরম। রক্ত কিন্তু ঐরকম গরম হয়ে যাবে না। মানে দেহের ভিতরটা ব্যালেন্স করতে পারে হাইপোথ্যালামাস কর্তৃক। এরপর আসে ম্যামেলিয়া। ম্যামেলিয়া মানে হচ্ছে ম্যামা অর্থাৎ ব্রেস্ট অর্থাৎ তারা স্তন্যপায়ী। ঠিক আছে? বাচ্চাকে দুগ্ধ পান করায়। তারা হলো ম্যামেলিয়া। এর মধ্যে আমরা ১ম এই আসি দেখো নাম্বার 1 এন্ডোথার্মিক। এ নিয়ে কারো কোনো কথা যায় আসে না। আমরা একটু আগে বলে আসলাম এন্ডোথার্মিক। তারপরে এই যে ত্বকের মধ্যে কিছু গ্রন্থি আছে যেমন সিবিসিয়াস গ্ল্যান্ড, গর্মগ্রন্থি, স্বেদগ্রন্থি। ঠিক আছে? সুইটিং আমাদের কি হয়? ঘাম হয় না? সুইটিং হয়। ঠিক আছে? হাঁস মুরগি দেখছো কখনো? গরু ছাগলের দেখছো কখনো? গরু ছাগলের হয়। কি বলো দেখো নাই? গরু গরমে শরীর ভিজে গেছে হয় না? গরু তো ম্যামালিয়ার। বুঝতে পারছো? ওদেরও কর্মগ্রন্থি সেবাসিয়াস গ্ল্যান্ড আছে। তারপর লোমে আবৃত। তিমি ব্যতীত শুধুমাত্র তিমি ব্যতীত কিন্তু লোম। গরু ছাগলেরও লোম আছে, আমাদেরও লোম আছে। মানে খুব কাছাকাছি আমরা। পরিণত স্ত্রী প্রাণী কার্যকর স্তন গ্রন্থি আছে। তাহলে কি আছে? স্তন গ্রন্থি আছে। কার্যকরী স্তন গ্রন্থি কারা? মায়েদের ক্ষেত্রেই তো থাকে। ঠিক আছে? তাহলে বহিকর্ণে পিনা এই যে কানের মধ্যে কি আছে? পিনা আছে। হাঁস মুরগির কি পিনা আছে? গরু ছাগলের আছে? আছে তো। কান আছে না গরুর কান আছে। তাহলে পিনা আছে। মধ্যগণের ৩ টা আমাদের কানের মধ্যগণের ৩ টে অস্থি আছে। ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। ঠিক আছে? চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত যুক্ত। আমাদের চোয়ালের মধ্যে বিভিন্ন রকম দাঁত আছে। ঠিক আছে? বিভিন্ন রকমের। আছে না? ক্যানাইন, ইনসিসর, প্রিমোলার, মোলার, অক্সিপিটাল কন্ডাইল। তাহলে এই যে অক্সিপিটাল কন্ডাইল আছে। ঠিক আছে? ২ টা অক্সিপিটাল কন্ডাইল। এই পাশে দিয়ে একটা, এই দিক দিয়ে একটা। তারপরে দেখো ডায়াফ্রাম। এই যে আমাদের বক্ষ এবং উদরের এই যে বক্ষ এবং উদরের মাঝখানে ডায়াফ্রাম আছে। গরু ছাগলের মধ্যেও আছে। দেখছো তোমরা ওই যে কোরবানির সময় দেখো। আমাদের লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস বিহীন। কিন্তু আমরা যখন রিমার্স পড়ছিলাম সেখানে কিন্তু উল্টা পড়ছিলাম। ঠিক আছে? নিউক্লিয়াস যুক্ত। তাহলে দেখো যখনই পড়বা পিছনে কি পড়ছে এটা একটু তুলনা করবা। শুধু রিডিং পড়ে যাবা না। যে আমি যে বারবার বলি তাহলে এটা তাইলে এখন রিভিশন দিতে তোমার মন হবে ভালো হবে। শুধু পড়ে গেলে হবে না। বলো ভাই পড়ি। ছেলেদের ক্ষেত্রে বেশিরভাগই এমন। শুধু রিডিং পড়ে যাচ্ছে। কি পড়তেছে নিজেই বুঝতেছে না, নিজেই মনে রাখতেছে না। পড়া তো মেইন বিষয় না। এটা মাথাতে মুখস্থ করতে হবে, ধরে রাখতে হবে। সম্পূর্ণ ৪ প্রকোষ্ঠ আগেরটাও বলছি, এখানেও আছে। দ্বিচক্রীয় সংবহন মাছের ক্ষেত্রে ছিল একচক্রীয়। আচ্ছা। এখানে সিস্টেমিক পালমোনারি দেখা যায়। আচ্ছা ঠিক আছে। তারপরে জরায়ু। বাচ্চা কি করে? ডিম দেয় নাকি বাচ্চা প্রসব করে? তাহলে বাচ্চা প্রসব করার জন্য বাচ্চাটাকে রাখার জন্য কি আছে? জরায়ু আছে। ওকে। পরের পয়েন্ট আমাদের লাগবে না। এখন আমাদের এই যে প্রজননের উপর ভিত্তি করে ম্যামিলাটাকে আমরা আবার ৩ টা উপশ্রেণীতে বিভক্ত করলাম। কিসের উপর ভিত্তি করে? প্রজনন প্রকৃতির উপর ভিত্তি করে। যে কিভাবে প্রজনন করে। এর মধ্যে একটার নাম হলো প্রোটোথেরিয়া। এটার নাম কি? প্রোটোথেরিয়া মানে হলো ডিম প্রসবকারী। দেখো ব্যাপারটা হলো কি? স্তন্যপায়ী মানে হলো মানে বাচ্চাকে দুগ্ধপান করায়। বাচ্চাটা হবে ডিম ফুটে কিন্তু যায় আবার দুধ পান করবে। ঠিক আছে? এইজন্য ঘটনা অর্ধেক তো মিল আছে। দুধ তো পান করতেছে। কিন্তু বাচ্চাটা ডিম ফুটে হোক না কেন? তো এখানে আসো। তো এটা হলো ডিম ফুটে ডিম প্রসব করে। তাও আবার ওই যে কার্যকর স্তন গ্রন্থির ওরকম থাকে না। লোম চুষে তারা দুগ্ধ পান করে আরকি। স্তনবিন্ত বা ঠোঁট তুন্ডাকার। আচ্ছা স্তনবিন্ত দাঁত এবং বহিকর্ণ নাই। খুবই একটা ইম্পোর্টেন্ট জিনিস। এদের দাঁত নাই, বহিকর্ণ নাই। তাছাড়া কি স্তনবিন্ত নাই। আর ঠোঁট হলো তুন্ডাকার মানে ভোঁতা থাকে। ঠিক আছে? ব্লান্ট। রেশন জনন আচ্ছা এইখানে একটা খুবই ইউনিক জিনিস। এদের রেশন, জনন, পরিপাকতন্ত্রের জন্য একটা অভিন্ন ছিদ্র। যে দিক দিয়ে খায়, ওই দিক দিয়ে টয়লেট করে, ওই দিক দিয়ে প্রস্রাব করে। সব একদিক দিয়ে করে। ঠিক আছে? রেশন, জনন, পরিপাক সব এক ছিদ্র দিয়ে করে। এজন্য এদেরকে মনোট্রিম বলা হয়। মনো মানি এক। মনো মানি এক, ট্রিম মানি হলো ছিদ্র। তাহলে কি? একটা ছিদ্র। ঠিক আছে? তাহলে পরীক্ষাতে আসবে ট্রিম নিচের কোথায় আছে? অথবা উদাহরণ আসতে পারে। তাহলে অস্ট্রেলিয়া এবং নিউ গিনিতে পাওয়া যায়। হংসতুন্ড, খাটোতুন্ড, একদিনেই যে এইগুলো আরকি। খুব কমন জিনিস পাইলাম। আচ্ছা এদেরকে জরায়ু আছে? না। এদের এখনো জরায়ু আসে নাই। ঠিক আছে? এর পরেরটাতে লাফ দিয়া কি জরায়ুটা সুন্দর মতন রেডি হয়ে যাবে? না এটাতে জরায়ু আসছে তবে এটা কি? সরল। এরপরে যেটা সেটাতে আসবে হলো কি? পরিপূর্ণ জরায়ু। তো এদের যেহেতু দেখো ইন্টারেস্টিং জিনিস। এদের যেহেতু জরায়ুটা সুগঠিত না, এজন্য বাচ্চাকে আমরা যেমন মায়ের পেট থেকে ১০ মাস ১০ দিন রাখি বা
তোমার হলো ৩৮ সপ্তাহ থেকে ৪০ সপ্তাহ রাখে। রাখার পরে বাচ্চাটা হওয়ার পরে বাচ্চাটা কি সুন্দর মতো থাকতে বাঁচে কিনা? নাকি এটা নিয়ে ওই মেশিনে ঢুকাইতে হয়? সুন্দর ৩৮ থেকে ৪০ সপ্তাহ হলে তো বাচ্চাটা নিজে বাঁচতে পারতেছে না? অক্সিজেন নিজে নিতে পারত। যদি ৩৪ সপ্তাহ হয়, ৩০ সপ্তাহ হয় তাকে না আমরা ইনকিউবেটর নিতেছি। এনআইসিইউ তে নিয়ে যাচ্ছি। এদের হলো ঠিক একই রকম। অপরিণত বাচ্চা হয়। মানে যতদিন থাকার দরকার ছিল ততদিন আর আগে বাচ্চাটা হয়ে যায়। হওয়ার পরে আবার যখন ওই তার দেহের ভিতরে একটা খাঁচা আছে, ওই যে ক্যাঙ্গারু আছে না? ওটার ভিতর যেয়ে ঢুকে থাকে। বুঝতে পারছো? মানে অপরিণত বাচ্চা জন্ম দেয়। তাও তো জন্ম তো দিচ্ছে। ডিম তো আর ফুটাইতেছে না। আচ্ছা। তাহলে সরল ধরনের অমরা। দেখো অমরা মানে প্লাসেন্টাটা সরল। প্লাসেন্টা সরল আমরা শুনি এরকম প্লাসেন্টা পানি ভাঙছে। প্রিমেচিউর রাপচার অফ দ্যা মেমব্রেন। ঠিক আছে? যে আমরা মায়ের যে থলির ভিতরে থাকি, জরায়ুর ভিতরে একটা থলি আছে যেটার নাম হলো প্লাসেন্টা। প্লাসেন্টা অনেক সময় ভেঙে যায়। ঠিক আছে? তখন আমরা আ দ্রুত অপারেশন করতে হয়, মানে সিজার বা ডেলিভারি যেটা করি আরকি। সরল অমরা বিশিষ্ট। তারপরে এই যে মার্সুপিয়াম নামক একটা থলি। ওই যে ক্যাঙ্গারুর যে থলিটা আছে না? থলিটার নাম কি? মার্সুপিয়াম। তাহলে কাজ কি এটার ভিতরে? যতক্ষণ না কি হয়? পরিপূর্ণ হয়। কারণ অপরিণত বাচ্চা জন্ম দিচ্ছে, এটা তো এনআইসিইউ তে পাঠাইতে হবে। আর ওই এনআইসিইউ টা মানেই হলো কি? এই মার্সুপিয়াম থলিটা। ওকে। এদের আবার স্তন বিন্দু আছে। মানে দুগ্ধটা পান করতে পারে। লোম লাগে না। ওই স্তনেই আছে। ২ টা জরায়ু আছে, ২ টা যোনি আছে। ভালো কথা। আগাটা নাই আর এই ২ টা নিয়ে বসে আছে। বুঝতে পারছো? আগাটা বেচারার নাই। আর ওর হলো ২ টা। আচ্ছা, তারপরে আসো অস্ট্রেলিয়া, তাসমানিয়া, নিউগিনি ইত্যাদিতে পাওয়া যায়। আচ্ছা যাই হোক, কোথায় পায়? এরপর আসে ইউথেরিয়া, মানে প্রকৃত অম্লাজার। মানে আমরা যারা সত্যিকারে অম্লা আছে তাদের মধ্যে আসি। তাহলে প্রকৃত অম্লা মানে সুগঠিত অম্লা, যার কারণে কি হবে? একদম পরিপূর্ণ বাচ্চাকে রাখবে, তারপরে কি হবে? বাচ্চাটা জন্ম দিবে। কি সুন্দর। তারপরে আসো, এদের স্তন গ্রন্থি সুগঠিত থাকবে। একদম দেখো ভ্রূণ জরায়ুতে অবস্থান করবে, পরিণত নবজাতক জন্ম দিবে। শুক্রাশয় স্ক্রোটাল থলির মধ্যে থাকবে। শুক্রাশয়টা থাকবে কোথায়? স্ক্রোটাল থলি, যেটা দেহের বাইরে থাকে আরকি। ঠিক আছে? আচ্ছা, তাহলে ইউথেরিয়া। ইউথেরিয়াতে কি শুধুমাত্র মনে রাখতে হবে এটা প্রকৃত অম্লা। এটা শুধু মনে রাখলে হবে। এখন এটার ভিতরে কে আছে? আমরা আছি। মানুষ আছি না এটার ভিতরে? গরু ছাগল আছে নাকি এটার ভিতরে? গরু ছাগলও আছে এটার ভিতরে। গরুর বাচ্চাকে নিয়ে আবার খাঁচার ভিতরে ঢুকায় নাকি? তাহলে এটার ভিতরে গরু ছাগল আছে আমরা। তাহলে এখান পর্যন্ত আমরা। তাহলে আমার আর গরু ছাগলের মধ্যে পার্থক্য কোন জায়গায়? দেখো গরু ছাগল আমরা। ২ জনেই আমরা কর্ডাটার ভিতরেই আছি। ২ জনেই আমরা কোথায় আছি? ভার্টিব্রেটার ভিতরে আছি। ২ জনেই আমরা ম্যামিলার ভিতরে আছি। ২ জনে গরু ছাগল আর আমরা সবাই আছি ইউথেরিয়ার ভিতরে। তাহলে এটার পরে আরো অনেক ক্লাসিফিকেশন আছে। তারপর আমরা হোমো স্যাপিয়েন্স এ যাবো। ঠিক আছে? আচ্ছা, আমাদের মোটামুটি অধ্যায় শেষ। এখানে কিছু পার্থক্য দেওয়া আছে, এগুলো নিজেরাই পড়তে পারবা। মেরুদণ্ড, অমেরুদণ্ডের মধ্যে পার্থক্য কি? করোডা, নন করোডার মধ্যে পার্থক্য কি? সকল তোমার হলো ওই যে আছে না? হুম, এই ও ও মেরুদণ্ডই কি? করোডা একটা কোশ্চেন আছে না? এরকম। এই দেখো, সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট, কিন্তু সকল কর্ডেটের কি নেই? মেরুদণ্ড নেই। এটা খুব কমন কোশ্চেন, সবাই জানো। আচ্ছা, তো এখান থেকে এগুলো আমাদের মোটামুটি চলে গেল। একটা সেকেন্ড, আমাদের ৫ মিনিট সময় এখনো আছে। ৫ মিনিট আমরা একটা টেস্ট পেপার দেখি, আসো। খুব সুন্দর একটা কোশ্চেন দিচ্ছে। এখানে কি দেখা যাচ্ছে দেখো। এ আট্টাপাড়া পর্বে দেখা যাচ্ছে, বি কি দেখা যাচ্ছে দেখো। লেন্স তো অসমান দেখা যাচ্ছে, হ্যাটার সার্কাল, এবং এটা মাছটা দেখেই বোঝা যাচ্ছে এটা সামুদ্রিক মাছ। কি বলো? আর এখানে দেখা যাচ্ছে সুন্দর একটা মাছ, কাতল মাছ দেখা যাচ্ছে। তাহলে এ শ্রেণীর উল্লিখিত প্রাণীর এটাতে দেখে কিভাবে, তার একক লেখো। ওই যে আমরা ওমাটিডিয়ার গঠন পড়ছিলাম। বি এবং সি একই উপপর্বভুক্ত হলেও একই শ্রেণী নয়। তাহলে কি দেখো, কন্ডেকথিস আর অ্যাক্টিনোপটেরাইজি। ঠিক আছে? পার্থক্য পারবো না? ইজিলি পারবো। ঠিক আছে? ওকে। তারপরে আসো। এই যে মডেলের গঠন যা পড়ালাম সিকিউ তে এগুলাই। আমরা নতুন সিকিউ আবার পড়াবো। টেস্ট পেপার বের হবে। দেন আমরা যে অধ্যায়গুলো পড়াচ্ছি এগুলো আবার পড়াবো। ঠিক আছে? তারপর হানিফ স্যার জীববিজ্ঞান গবেষণাগারে সংরক্ষিত কতগুলো প্রাণী, যথা ফিতাকৃমি, গোলকৃমি, চিংড়ি, ইলিশ। আচ্ছা, বলছে উদ্দীপক উল্লিখিত তৃতীয় কোনটা? চিংড়ি। তা চিংড়ি মানে আত্মপরা শনাক্তকারী বৈশিষ্ট্য লিখবো। শেষোক্ত প্রাণীটি অন্যান্য থেকে উন্নত। তাহলে ইলিশ কিন্তু এই ৩ টা থেকে উন্নত। কারণ ইলিশ হলো কোথায় আছে? কডাটাতেই আছে। এই ৩ টা তো কডাটা নাই। তাহলে এবার নন কডাটা এবং কডাটার মধ্যে পার্থক্য দিবি। এখানে কিন্তু ইলিশের বৈশিষ্ট্য দিয়ে রাখলে হবে না শুধু। বুঝতে পারছো? মানে এখানে এই ৩ টা হলো নন কর্ডাটা, ইলিশ হলো কর্ডাটা। নন কর্ডাটা ও কর্ডাটার পার্থক্য দিতে হবে। ওকে। কর্ডাটার মধ্যে তার মানে এটা ইউরো কর্ডাটা, স্যাফেলোকর্ডাটা, ভার্টিব্রাটা। এখানে তার মানে সাইক্লোস্টোমাটা, মেটাস্টোমাটা। ওকে। পি এর অন্তর্ভুক্ত শ্রেণীগুলা। তাহলে এই যে
আমাদের প্রিয় অন্তর্ভুক্ত শ্রেণী কি আছে? অ্যাসিডিসিয়া, থ্যালাসিয়া, লার্ভেসিয়া। আমরা যে সাগর পোয়ারা বলছি এদেরকে। মনে আছে না? আচ্ছা। বলছে আর এর মধ্যে এই ২ টার মধ্যে কি পার্থক্য, কি বৈসাদৃশ্য আছে? এই যে আমি তোমাদেরকে পড়ালাম ন্যাতাস্টোমাটা আর একটা কি সাইক্লোস্টোমাটার মধ্যে পার্থক্য পড়ালাম না কিছুক্ষণ আগেই তো। দেখছো? তার মানে তুমি যদি পার্থক্য করে পড়বা তাইলে এই অধ্যায় থেকে পারবা। ডাইরেক্ট মুখস্থ করলে কিছুই পারবা না। এরপরে কোশ্চেনটাতে দেখি। আমাদের আরো ৩ মিনিট আছে। নাটকট আচ্ছা, কটোটা পর্বের ৩য় উপপর্ব ভার্টিব্রাটা পরিণত প্রাণীদের তাদের নটকট মেরুদণ্ড হয়। আচ্ছা ঠিক আছে জানি আমরা। বলছে মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে সংখ্যার দিক দিয়ে মাছের পরেই পাখির অবস্থান। পাখি সুরেলা সুপরিচিত প্রাণী। বাহ! কি সুন্দর কথা। সুরেলা কিন্তু আমি দুপুরে ঘুমাইতে গেলাম ঐদিন একটা পাখি ডাকতেছে। মানে বিরক্ত হয়ে গেছে। ঘুমাইতেই পারতেছি না। তাহলে আমার তখন সুরেলা আমার এখন পুরা কাল হয়ে দাঁড়াইলো ঘুমের। ঠিক আছে? অধ্যাপক উল্লিখিত সুপরিচিত প্রাণীর তাহলে মানে পাখির লেখো, বৈশিষ্ট্য লেখো। মানে এবিসি এর বৈশিষ্ট্য লেখো। কত সুন্দর করে লেখা যাবে। উল্লিখিত সংখ্যাগরিষ্ঠ প্রাণীর বিভিন্ন শ্রেণীর মধ্যে তুলনা করো। তাহলে এই ২ টার মধ্যে তুলনা করতে আরকি। ঠিক আছে? মানে সরি সংখ্যাগরিষ্ঠ প্রাণীর বিভিন্ন শ্রেণী। তাহলে সংখ্যাগরিষ্ঠ কোনটা? এই তো এগুলার কি বিভিন্ন শ্রেণী বলছো। তার মানে আমাদেরকে ওই যে ভার্টিব্রাটার শ্রেণীগুলো আছে না? এই বিভিন্ন শ্রেণীগুলোর মধ্যে তুলনা করতে বলছে সবগুলোর মধ্যে। কন্ডাকটিস, অ্যাক্টিনোপ্টেরাজিস, সার্কোপ্টেরাজি মানে হলো মাছের। এখানে মাছ বুঝাইছে। দেখো কেন মাছ বুঝাইছে একটু ভালো করে খেয়াল করো। বলছে মেরুদণ্ডের দিকে সংখ্যার দিক দিয়ে মাছের পরেই পাখির অবস্থান। তাহলে সংখ্যার কথা বলছে মাছ। তাহলে মাছের শ্রেণীগুলোর মধ্যে। তো মাছের শ্রেণী আছে কয়টা? ৩ টা। কন্ডাকটিস, অ্যাক্টিনোপ্টেরাজি, সার্কোপ্টেরাজি। আমি যে একটু আগে ৩ টা মাছকে একসাথে পড়াইছি না বলো? যেভাবে পড়ালাম ঠিক একইভাবে কোশ্চেন। এই দেখো এটাকে কি বলা হচ্ছে? ওই যে ওরাল ফুড বা ওরাল সিরিয়াসে বর্ণমাকার প্রাণী গতকালকে পড়ালাম যে চাপালা গড়াটা। তাহলে এখানে দেখা যাচ্ছে সুন্দর মতন আমাদের অ্যাক্টিনোপ্টেরাজি। আর এখানে দেখা যাচ্ছে কি এটা হলো অ্যাসিডিসিয়া। ওই যে ইউরোকডাটা কেমনে দেখছি? এই যে ইউরোকডাটার চিত্রটা মাথায় রাইখো কিন্তু। এটা কিন্তু ইউরোকডাটা ঠিক আছে? এটা কি এটা? ইউরোকডাটা, হ্যাঁ? আচ্ছা। লাস্ট ১ মিনিট আছে ১ মিনিট আরেকটা দেখি। কডাটা থেকে বাটিবাটা উপপর্বের ন্যাতাস্টোমাটা অধিশ্রেণীগুলোর প্রকৃত চোয়াল আছে। হ্যাঁ, আমরা তো বলছি ন্যাতাস্টোমাটার আছে এই ২ টা প্রকৃত অধিশ্রেণীগুলোর নাম এবং বৈজ্ঞানিক নাম। আচ্ছা, তাহলে বলছে ওই যে ন্যাতাস্টোমাটা আছে না? ন্যাতাস্টোমাটার ৭ টা শ্রেণী আছে না? এই ৭ টা শ্রেণীর নাম আর প্রত্যেকটাকে একটা থেকে কটা করে উদাহরণ দিতে বলছে। এই তো উদাহরণ দিয়ে দিবা। আর এটাই সবচেয়ে উন্নত। তার মানে ন্যাতাস্টোমাটার যে কমন ন্যাতাস্টোমাটা কেন উন্নত বলবো যে হৃৎপিণ্ড আছে, কয় প্রকাশটা এগুলা বলবে এগুলা দিয়া উদাহরণটা দিবা আরকি। এই আরকি। তো আচ্ছা ঠিক আছে শোনো। লাইভটা বন্ধ করে আগে।